তাহলে ফার্স্ট যে জিনিসটা আমাদের শুরু হচ্ছে যে ফাংশন নিয়ে আমরা অ্যাডমেতেও কাজ করছিলাম এর আগে, সেখানে ফাংশন ছিল, ওই জিনিসগুলোই চলে আসতেছে। ফাংশন হচ্ছে একটা প্যাটার্ন মেনটেন করে, এবং এই প্যাটার্নটা এক্স এবং ওয়াই এর মধ্যে একটা রিলেশন বোঝায়। রিলেশন এবং ফাংশন একই জিনিস না। ফাংশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ রিলেশন, যেটা একটা প্যাটার্ন মেনটেন করে করে চলে, একটা জেনারেল প্যাটার্ন সে মেনটেন করে। এবং একটা জিনিসকে আমরা ফাংশন তখনই বলতেছি যখন আমাদের একটা এক্স এর ভ্যালুর জন্য একটাই ওয়াই এর ভ্যালু থাকবে, অথবা মাল্টিপল এক্স এর জন্য একটাই ওয়াই এর ভ্যালু থাকবে, তখন আমরা সেই জিনিসটাকে ফাংশন বলতেছি। শুধুমাত্র এই দুইটা কন্ডিশন যখন ম্যাচ হচ্ছে, তখনই সেই রিলেশনটাকে আমরা বলতেছি হচ্ছে ফাংশন। যেমন আমি ধরলাম যে এটা একটা লাইনের ইকুয়েশন। এই লাইনের ইকুয়েশনে আমি যদি বলি, এটা যদি আমি একটা গ্রাফ পেপারের মাধ্যমে জিনিসটা দেখাই, ধরলাম এটা একটা গ্রাফ পেপার, এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। তাহলে এই লাইনটা আমি যদি বলি যে এক্স ইকুয়ালস টু 1, যেখানে সেখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই এর ভ্যালু কত, এখান থেকে সাপোজ বের হইলো ওয়াই এর ভ্যালু হচ্ছে 5। তাহলে আমি একটা এক্স এর ভ্যালুর জন্য আমি একটা ওয়াই এর ভ্যালু পেলাম। অথবা আমি যদি আরেকটা ফাংশনের দিকে তাকাই, আমি এরকম একটা ফাংশন ড্র করলাম। আমি যদি এখানে একটা হরিজন্টাল লাইন ড্র করি, আমরা হরিজন্টাল লাইন বলতে আমরা বুঝি যেখানে ওয়াই এর ভ্যালু একটাই থাকে, ফিক্স থাকে। যেমন এখানে আমি যে লাইনটা টানলাম, এই লাইনটার নাম হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 5 লাইন। এই লাইনটা আমার গ্রাফকে দুইটা পয়েন্টে কাট করতেছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিপল এক্স এর ভ্যালুর জন্য আমরা ওয়াই এর ভ্যালু কিন্তু একটাই পাচ্ছি। যেমন আমি যদি চিন্তা করি যে যে দুইটা পয়েন্টে কাট করলো, সেখানে একটা এক্স এর ভ্যালু হচ্ছে, আমি যদি নিচে তাকাই গ্রাফ পেপারে, দেখা গেল এখানে হচ্ছে -7। আবার ডান পাশে যে পয়েন্টে কাট করলো, সেখানে যদি আমি নিচে তাকাই, দেখা গেল ভ্যালুটা আসছে হচ্ছে 3। তার মানে ডান পাশের কোঅর্ডিনেটটা হচ্ছে 3,5, বাম পাশের কোঅর্ডিনেটটা হচ্ছে -7,5। দুইটারই ওয়াই এর ভ্যালু সেম, কিন্তু এক্স এর ভ্যালু ডিফারেন্ট। তাহলে এটাকেও আমরা ফাংশন বলতেছি। আবার যদি আমরা চিন্তা করি যে আমি এমন একটা কার্ভ আঁকলাম, রৌনক বলতে পারবা যে এই যে গ্রাফটা আমি আঁকলাম, এটার পাওয়ার কত, হাইয়েস্ট পাওয়ার কত আনুমানিক, কত? কিউ। কিউ, হ্যাঁ। কারণ আমি দেখতে পাচ্ছি যে এই কার্ভটা 3 বার আমার এক্স এক্সিস কে কাট করতেছে। তাহলে এটার মিনিমাম হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 3, কিউবিক ইকুয়েশন। তাহলে এখানেও যদি আমি একটা সাপোজ হরিজন্টাল লাইন আঁকি, সাপোজ ধরলাম এই লাইনটা আঁকলাম হচ্ছে y ইকুয়ালস টু 3 লাইন। তো দেখতে পাচ্ছি 3টা পয়েন্টে কাট করতেছে। তাহলে এই 3টা পয়েন্টেই x এর ভ্যালু ডিফারেন্ট, বাট y এর ভ্যালু কিন্তু সেম। তাহলে আমরা বলবো এটা একটা ফাংশন। তারপরে আমরা এটাই বোঝাতে চাইলাম যে ফাংশন বলতে তাহলে আমরা বুঝতেছি যে x এর একটা ভ্যালুর জন্য y এর ভ্যালু আসতেছে, সেটাকে আমরা ফাংশন বলতেছি। অথবা x এর মাল্টিপল ভ্যালু আসুক কিন্তু y এর ভ্যালু একটাই, সেটাকেও আমরা ফাংশন বলতেছি। বাট যখন আমরা একটা রিলেশন দেখতে পাচ্ছি, সেই রিলেশনটা হচ্ছে কিরকম, এইরকম। যেমন আমি লিখলাম যে x ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার, এটা ওয়ান কাইন্ড অফ ফাংশনের মতোই দেখতে। তাহলে আমি যদি y এর ভ্যালু এখানে +2 বসাই, তাহলে x আসছে কত, 4। আবার y এর ভ্যালু যদি -2 বসাই, তাহলেও x এর ভ্যালু কত আসে, 4ই আসে। তার মানে দুইটা y এর ভ্যালু আমরা ডিফারেন্ট ডিফারেন্ট দুইটা y এর ভ্যালু বসালাম। একবার বসালাম 2, একবার বসালাম -2, বাট x এর ভ্যালু আমরা সেম পাচ্ছি। এটা কিন্তু আমরা তখন ফাংশন বলবো না, এটাকে তখন আমরা বলতেছি হচ্ছে রিলেশন। তাহলে প্রথমে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ফাংশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ রিলেশন, বাট প্রত্যেকটা রিলেশনই কিন্তু ফাংশন না। যেমন আমি যদি এরকম একটা গ্রাফ আঁকি, এবং সেখানে যদি আমি x ইকুয়ালস টু 2 একটা লাইন টানলাম, তাহলে x এর ভ্যালু 2 তে একটা লাইন টানার কারণে এই লাইনের প্রত্যেকটা জায়গায় কিন্তু x এর ভ্যালু 2। তার মানে এখানেও x এর ভ্যালু 2, এখানেও x এর ভ্যালু 2, কিন্তু দুইটা জায়গায় কিন্তু y এর ভ্যালু সেম না। তাহলে x এর ভ্যালু সেম থাকতেছে কিন্তু y এর ভ্যালু সেম না হওয়ার কারণে, তাহলে আমরা বুঝতেছি যে এটা একটা ফাংশন না। ফাংশন শুধুমাত্র তারাই হবে যাদের x এর ভ্যালু যতগুলোই হোক না কেন y এর ভ্যালু একটাই থাকবে, অথবা একটা x এর ভ্যালুর জন্য একটা y এর ভ্যালু থাকবে, সেটাকে আমরা শুধুমাত্র ফাংশন বলতেছি। আচ্ছা,
নেক্সট আমাদের যে জিনিসটা চলে আসবে সেটা হচ্ছে, তাহলে আমরা দেখতেই পেলাম যে ফাংশন তাহলে দুই রকম ভাবে হতে পারে। তাহলে একটা ফাংশনকে আমরা বলতেছি যে একটা এক্স এর ভ্যালুর জন্য একটাই ওয়াই এর ভ্যালু থাকবে, এটাকে আমরা বলবো হচ্ছে ওয়ান টু ওয়ান ফাংশন। আর আরেকটা ফাংশন আমরা দেখলাম যেমন কোয়াড্রেটিক দেখলাম, কিউবিক দেখলাম, যে সেখানে এক্স এর বিভিন্ন রকম ভ্যালুর জন্য ওয়াই এর একটাই ভ্যালু, সেটাকে আমরা বলছি মেনি টু ওয়ান ফাংশন। তাহলে প্রথমে আমরা দেখলাম যে এই দুই ধরনের ফাংশন নিয়ে আমরা মেইনলি কাজ করতেছি এখানে। নেক্সট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমরা এই যে এক্স এর ভ্যালু বসিয়ে ওয়াই এর ভ্যালুগুলা বের করি বা ফাংশনের ভ্যালুগুলা বের করি, তাহলে এই যে এক্স যাদেরকে আমরা বলতেছি, এই এক্স গুলাকে আমরা বলি হচ্ছে ডোমেইন, এবং এই যে ফাংশনের যে ভ্যালু বের হয় বা ওয়াই এর যে ভ্যালু বের হয় সেটাকে আমরা বলতেছি হচ্ছে রেঞ্জ। রেঞ্জ কথাটা যখন চলে আসে তখন রেঞ্জ দুই রকম ভাবে রেঞ্জকে বলা হয়। একটা হচ্ছে ডোমেইনের রেঞ্জ, যেটা আমরা বুঝতেছি এক্স এর রেঞ্জ, আর একটা হচ্ছে ফাংশনের রেঞ্জ, সেটা আমরা বুঝতেছি এখানে যে রেঞ্জটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে ফাংশনের রেঞ্জ, যেটা হচ্ছে ওয়াই এর ভ্যালু বলতেছে তারা। এই ওয়াই এর রেঞ্জকে আবার কোডোমেইনও বলা হয়, এটা আমাকে মাথায় রাখতে হবে। এই ওয়াই কে আবার ইমেজও বলা হয়। তাহলে এই তিনটাই আমাকে মাথায় রাখতে হবে নাম হিসেবে, কারণ এক এক সময় এক এক নামে তারা থাকে। তাহলে এই জিনিসগুলো আমাদের লাগতেছে। নেক্সট আমরা এখন যেখানে যাব সেটা হচ্ছে আমাদের কি কি ফাংশন নিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা সেই ফাংশনগুলো একটু দেখি ওয়ান বাই ওয়ান। তাহলে এখানে আমাদের প্রথমে তো আমরা ওয়ান টু ওয়ান বললাম, মেনি টু ওয়ান বললাম, সেই ফাংশনগুলো আমরা দেখলাম। সেই ফাংশনে আমরা ডোমেইন নিয়ে কথা বললাম, রেঞ্জ নিয়ে কথা বললাম। এখন যদি আমরা একটা ফাংশন একে আমরা যদি একটু ডোমেইন এবং রেঞ্জ একটু ক্লিয়ার হতে চাই, যেমন আমরা শুরুতে একটা লাইনের ইকুয়েশন আমরা ড্র করছিলাম, এটা যদি এক্স এক্সিস হয়, এটা যদি ওয়াই এক্সিস হয়, আমি একটা লাইন ড্র করলাম, এরকম একটা লাইন। তাহলে এই লাইনটার ইকুয়েশন আমি বললাম কত, যেমন y ইকুয়ালস টু 5 মাইনাস 2x। আমরা আরেকবার একটু ক্লিয়ার হয়নি, আমরা ও লেভেলস থেকে ক্লিয়ার ছিলাম যে আমরা যখন কোনো একটা লাইনের ইকুয়েশন ড্র করি সেখানে দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে কনস্ট্যান্ট পার্ট, যেটাকে বলা হয় হচ্ছে y ইন্টারসেপ্ট, দ্যাট মিন্স y এক্সিস কে সে কোথায় টাচ করলো সেই পয়েন্টটা আমাকে বলে দেয় যে y ইন্টারসেপ্ট। আর এই এক্স এর সাথে যে পার্টটা থাকে কোএফিশিয়েন্ট, সেটাকে আমরা কি বলি, এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। গ্রেডিয়েন্ট যখন পজিটিভ হয় তখন লাইনটা দেখতে এরকম হয়, যত রাইট সাইডে মুভ করছে তত উপরের দিকে উঠতেছে। আর গ্রেডিয়েন্ট যখন নেগেটিভ হয় তখন লাইনটা দেখতে এরকম হয়, যত রাইটে মুভ করবে তত নিচের দিকে নামবে। তাহলে এটা হচ্ছে পজিটিভ গ্রেডিয়েন্টের জন্য, এটা হচ্ছে নেগেটিভ গ্রেডিয়েন্টের জন্য। তাহলে আমরা এখানে যে লাইনটা দেখতে পাচ্ছি সেই লাইনটা আমরা দেখতে পাচ্ছি যে যত রাইট সাইডে যাচ্ছে তত কিন্তু নিচের দিকে নামতেছে। এবং আমরা ইকুয়েশনের দিকে তাকালেও দেখতে পাচ্ছি যে এখানে এক্স এর সাথে মাইনাস দেওয়া, -2 দেওয়া, সেটা -2 -3 -4 হতে পারে। যেহেতু মাইনাস দেওয়া, লাইনটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে এবং সে ওয়াই এক্সিস কে কোথায় কাট করতেছে, 5 এ কাট করতেছে। এতটুকু আমরা বুঝে গেছি। তাহলে এই লাইনটা যখন আমরা ড্র করলাম, তাহলে এই লাইনটার আমি যদি এখন বলি যে এই লাইনটা আমরা পুরাটা নিব না, এই লাইনটা আমরা কতটুকু নিব, এক্স এর ভ্যালু -3 থেকে শুরু করে আমরা এক্স এর ভ্যালু 6 পর্যন্ত নিব। আমরা এক্স এর ভ্যালু -3 থেকে শুরু করে 6 পর্যন্ত যতটুকু অংশ হয় লাইনটার, আমরা শুধু ততটুকু অংশ নিতে যাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে বলা হবে যে এই যে ফাংশনটা নিয়ে আমরা এখন কাজ করতেছি fx ফাংশন, তাহলে এই fx ফাংশনের আমি কিন্তু x এর একটা রেঞ্জ দিয়ে দিলাম এবং সেই রেঞ্জটা হচ্ছে -3 থেকে 6। তাহলে আমাকে যদি এরকম একটা গ্রাফ এঁকে জাস্ট আমাকে যদি এতটুকু পর্যন্তই আঁকা হয় যে -3 থেকে 6 পর্যন্ত, এর বেশি তারা আঁকলো না, -3 থেকে 6 পর্যন্তই যদি তারা আঁকে, তাহলে আমি এখানে -3 থেকে এখানে 6 পর্যন্ত শেষ। তাহলে আমাকে যদি বলা হয় যে এই ফাংশনটার ডোমেইন কত, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতেছি যে fx ইকুয়ালস টু 5 - 2x,
কমা দিয়ে আমরা লিখতে পারবো -3 লেস দেন ইকুয়ালস টু x লেস দেন ইকুয়ালস টু 6, যে -3 থেকে 6 পর্যন্ত হচ্ছে তার রেঞ্জ। তাহলে এটা হচ্ছে ডোমেইনের রেঞ্জ। x এর রেঞ্জ মানে আমরা বুঝি ডোমেইনের রেঞ্জ। এখন যদি আমরা এই ফাংশনের মধ্যে x এর ভ্যালুগুলো বসাই, তাহলে x এর ভ্যালু যদি আমি -3 বসাই, তাহলে আমাদের রেজাল্ট আসতেছে 5 - 2 * -3 11 পাচ্ছি। আবার x এর মধ্যে যদি আমরা 6 বসাই, তাহলে 5 - 2 * 6, তাহলে আসে হচ্ছে -7। তাহলে আমরা এই নিচের y এর ভ্যালু পেলাম হচ্ছে -7, আর উপরের y এর ভ্যালু পেলাম হচ্ছে আমরা +11। তাহলে আমাকে যদি এখন বলা হয় যে এই ফাংশনটার রেঞ্জ কত, ফাংশনটার রেঞ্জ কত, দ্যাট মিন্স y এর রেঞ্জ কত, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো কত, তাহলে y এর ভ্যালু -7 থেকে 11 পর্যন্ত। তাহলে -7 লেস দেন ইকুয়ালস টু y লেস দেন ইকুয়ালস টু 11। তাহলে -7 থেকে 11 পর্যন্ত আমরা এখানে মাঝখানে চাইলে y ও লিখতে পারি, অথবা আমরা চাইলে এখানে fx ও লিখতে পারি ইচ্ছা। স্যার তাহলে জি আর আমাদের স্কুলের রুটিনের ঝামেলাটা একটু বুঝাই দিবেন, এ অর বি মানে কি? আচ্ছা, বুঝাই দিবে লাস্ট শেষে বুঝাই দিচ্ছি। ওকে স্যার। তাহলে এটা হচ্ছে আমাদের y এর রেঞ্জ, তাহলে এটা আমরা পাইলাম। তাহলে আমরা ডোমেইন এবং রেঞ্জের যে পার্টটা, সেই পার্টটা আমরা ক্লিয়ার কিনা, তাহলে এটা একটু আমরা ক্লিয়ার রাখবো। তাহলে এটা আমরা লিনিয়ার ফাংশনের জন্য দেখলাম। এখন যদি আমার ফাংশনটা হয়ে যায় হচ্ছে কোয়াড্রেটিক ফাংশন, আমরা যদি একটা কোয়াড্রেটিক শেপ আঁকি, তাহলে আমি শেপটা আঁকলাম হচ্ছে এইরকম। দেখি কোশ্চেনটার আনসার আমরা দিতে পারি কিনা। সাপোজ আমি যদি বলি এই পয়েন্টটার নাম হচ্ছে a এবং এটার কোঅর্ডিনেট হচ্ছে -3,5, এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে নাম হচ্ছে b, যার কোঅর্ডিনেট হচ্ছে 5,7, আর এই যে টার্নিং পয়েন্ট, সেই টার্নিং পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 1, সাপোজ 1, 2, 1,2, এটা নাম দিলাম হচ্ছে c। তাহলে বিভাস তুমি আমাকে এখন বলো যে এই ফাংশনটার x এর রেঞ্জ কত, এটা একটা fx ফাংশন, এটার ডোমেইনের রেঞ্জটা কত লিখবো আমরা? ডোমেইনের রেঞ্জটা স্যার আমরা লিখবো -3 থেকে 5। -3 থেকে 5। ওকে, রাইট আনসার। আদিত্য তুমি আমাকে বলো এই ফাংশনটার y এর রেঞ্জ কত লিখবো আমরা? ভুল করলে কেউ কারেকশনে যাব না, আমি যাকে বলবো সে বলবে। এই ফাংশনটার y এর রেঞ্জ আমরা কত বলবো? আদিত্য, ইয়েস স্যার। এই ফাংশনটার y এর রেঞ্জ আমরা কত লিখবো বা কত বলবো? স্যার ওয়ার রেঞ্জ, হ্যাঁ, ওয়ার রেঞ্জ তো বুঝতেছি না স্যার কি লিখবো। বুঝতেছো না? ওকে, সারওয়া, এই ফাংশনটার y এর রেঞ্জ আমরা কত বলবো? কিসের রেঞ্জ? কি ব্যাপার, তোমাদের সবাইকে একবার করে কোশ্চেন ক্লিয়ার বলতে y এর হবে। রেঞ্জ বলছে। জি জি, স্যার y এর রেঞ্জে বলছি। স্যার 1 টু 7। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, এখন মানুষকে বলতে দাও, একজন ভদ্রমহিলা বলতেছে, তাকে বলতে দাও। আচ্ছা ঠিক আছে। greater than 2 less than 7 তুমি বলতেছো যে গ্রেটার দেন 2 less than 7 আর লেস দেন 7। স্যার এটাই ওকে, আচ্ছা, আবার আদিত্য আবার সেটাকে সমর্থন দিছে। আচ্ছা, তাহলে রাইট আনসারটা রনক দিয়ে দাও, কি হবে? তাহলে এই ফাংশনটার রেঞ্জ কত হবে? তো ওদেরটা কি ভুল হয়েছে? তো তুমিও একমত? রিয়াজ স্যার, আমার তো তাই মনে wait হচ্ছে। এটা কি 5 আর 7 হবে? এই তো ধরা খেয়ে গেল আমার জালে দুধ। 7ই তো হওয়া উচিত। হ্যাঁ, 2 থেকে 7ই তো হবে। রেঞ্জ বলতে আমরা বুঝি যে একদম মিনিমাম আমি তো পয়েন্টে ঠিকই y এর ভ্যালু কত। তুমি চেঞ্জ করছো কেন? কারণ লাস্টে আপনি যেটা পরে বলেছো আবার সেটাই right। বললেন, এখন আমার লাগতেছে আমি তোমাকে বলি নাই, আমি তো রনকরে বলছি, আমি তো তোমার কিছু বলি নাই। রনক তো আমার অ্যানসারটারে আবার কিন্তু আরেকটা হ্যাঁ, সমর্থন দিছে, কিন্তু তুমি সাথে সাথে বুঝে গেছো সামথিং ইজ রং, তখন তুমি তোমার না আমি জিজ্ঞেস জায়গা থেকে করছি। সরে আসছো। এটা জিজ্ঞেস তাহলে আমাদের আনসারটা হচ্ছে 2 লেস দেন y লেস দেন ইকুয়ালস টু 7। তাহলে আমাদের সবচেয়ে মিনিমাম y এর ভ্যালুটা ছিল হচ্ছে 2, আর সবচেয়ে ম্যাক্সিমামে y এর ভ্যালুটা ছিল হচ্ছে 7। তাহলে আদিত্য তুমি এখন বলো, তাহলে এই 5 এর কাজ কি? তাহলে এই 5টার কাজ কি? স্যার এই 5টার তো মনে কাজ নাই। এই 5টার কাজ নাই, তাহলে এই 5 হচ্ছে গেস্ট, তো স্যার এই আর যে কোনো কাজ নাই। যে স্যার x এর রেঞ্জে আছে এই 5 এর আসলে কোনো কাজ নাই। আমাদের কাজ হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমামে কি আছে, সবচেয়ে মিনিমামে কি আছে, মাঝখানে কি আছে সেটা নিয়ে আসলে কেউ তার কোনো মাথা ব্যথা নাই। এটা কিন্তু দুনিয়ার নিয়ম, স্যার যে মাঝখানে যে থাকে। হ্যাঁ বলেন।
আচ্ছা, আমরা কখন বুঝবো কখন greater than equal to less than equal to দিতে হবে আর just কখন greater or less than দিতে হবে? আচ্ছা আচ্ছা, সেটা আমাদের ডোমেইনের উপর নির্ভরশীল। আমরা ডোমেইনের দিকে তাকাবো, যে ডোমেইনটা যদি এভাবে দেওয়া থাকতো, সবসময় কোনো একটা ফাংশন দেওয়া থাকলে অবশ্যই সাথে ডোমেইন দেওয়া থাকবে। সেখানে যদি ইকুয়ালস টু থাকে লেস দেন বা গ্রেটার দেনের সাথে আমরা দিব সেটা, আর ওখানে যদি না থাকে আমরা দিব না। কখনো কখনো দেখা যায় যে প্রথমটার সাথে ইকুয়ালস টু আছে, যেমন 2 লেস দেন x লেস দেন ইকুয়ালস টু 5, তখন আমরা সেম জিনিস মেনটেন করব, যে 2 এর সাথে ছিল, 2 এর থেকে যে আমরা ওয়াইটা পাইলাম সেটার সাথে দিব না, বাট 5 থেকে যে ওয়াইটা পাবো সেটার সাথে দিব। সবসময় আমরা কোয়েশ্চেনকে ফলো করতেছি এই জায়গায়। তাহলে আমাদের এখানকার আনসার চলে আসছে, যেটা হওয়া উচিত। এখন নেক্সট আমাদের যেটা জানা দরকার, আমরা আমাদের চ্যাপ্টার 1-এ আমরা শিখে আসছি যে কিভাবে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে কমপ্লিটিং স্কয়ার ফরম্যাটে সাজাতে হয়। যেমন আমি যদি বলি fx হচ্ছে একটা ফাংশন যেটার ভ্যালু হচ্ছে x স্কয়ার প্লাস 6x প্লাস 13, তাহলে আমাকে যদি এখন বলা হয় যে এই ফাংশনটার রেঞ্জ বের করো, সাথে আমাকে একটা ডোমেইনের রেঞ্জ দিয়ে দিল তারা, যে এই ফাংশনটার রেঞ্জ হচ্ছে -5 থেকে বললো +2 পর্যন্ত। আমাকে আর কোনো ইনফরমেশন দিল না, আমাকে জাস্ট এই ফাংশনটার রেঞ্জ বের করতে বললো। তাহলে আমাদের কি করা উচিত? তাহলে প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে সেক্ষেত্রে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা দেখতে কিরকম সেটা আমরা একটু মনে মনে চিন্তা করি। তাহলে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা দেখতে এরকম একটা ইকুয়েশন, যেহেতু x স্কয়ারের সামনে পজিটিভ সাইন, আর যদি নেগেটিভ হইতো তাহলে আমরা এরকম আঁকতাম। দেন আমরা যেটা চিন্তা করব যে প্রত্যেকটার যে ফিনিশিং পয়েন্ট, একটাকে আমরা a চিন্তা করলাম, একটাকে আমরা b চিন্তা করলাম। তাহলে a এর x কোঅর্ডিনেট হচ্ছে -5, y টা কত আমরা জানি না, b এর x কোঅর্ডিনেট হচ্ছে 2, y টা কত আমরা জানি না। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এটা জানা যে এদের x এবং y এর ভ্যালুটা কত, সরি y এর ভ্যালুটা কত। তাহলে আমরা x এর মধ্যে একবার -5 বসাই এই ফাংশনের মধ্যে, তাহলে -5 যদি আমরা বসাই তাহলে রেজাল্টটা কত আসে? তাহলে -5 কে স্কয়ার করলে 25 -30 +13, তাহলে এখান থেকে আমাদের রেজাল্ট আসে হচ্ছে +8, দিলাম +8। আর যদি x এর মধ্যে আমরা 2 বসাই তাহলে আমাদের রেজাল্ট আসে 2 স্কয়ার হচ্ছে 4, 4 + 12 16, 16 + 13 29, তাহলে b এর y কোঅর্ডিনেট হচ্ছে 29। তাহলে আমি যে ডায়াগ্রামটা আঁকলাম সেটাকে আমি এখন একটু মডিফাই করতে চাচ্ছি, কারণ এটা একটু নিচে থাকবে যেহেতু তার হাইট কম, আর বিটা একটু উপরে থাকবে। তাহলে আমি আবার রিড্র করলাম জিনিসটাকে, তাহলে জিনিসটা দেখতে হচ্ছে এইরকম, যার কোঅর্ডিনেট হচ্ছে এটা। আচ্ছা, এখন আমাকে যখন এই ফাংশনটা রেঞ্জ বের করতে বলতেছে, তাহলে রাফি আমাদের এখন তাহলে রেঞ্জটা আনসার আমরা কিভাবে দিব? আমাদেরকে আনসার দেওয়ার মতো যথেষ্ট এভিডেন্স চলে আসছে নাকি আরো কিছু লাগবে? আমাদের কাছে এনাফ এভিডেন্স কি চলে আসছে কিনা? আমরা এখন কি চাচ্ছি? আমরা এই ফাংশনটার রেঞ্জ বলতে চাচ্ছি। একটা ফাংশনের রেঞ্জ বলতে বোঝায় যে y এর হাইয়েস্ট ভ্যালু এবং y এর লোয়েস্ট ভ্যালু।
তা আমরা এতটুকু বুঝে গেছি যেটা হাইয়েস্ট ভ্যালু হচ্ছে কোথায় আছে, এই যে এখানে, যেটা হচ্ছে 29, এতটুকু বুঝে গেছি। এখন লোয়েস্ট কি আমরা এই জায়গাটাকে লোয়েস্ট ধরবো, নাকি আমরা এই জায়গাটাকে লোয়েস্ট ধরবো? লাস্টেরটাকে, একদম নিচেরটাকে। তাহলে এটা আমরা কিভাবে পাবো এখন? তাহলে এটা আমরা জানি হচ্ছে একটা টার্নিং পয়েন্ট, এবং আমরা চ্যাপ্টার 1 এ শিখে আসছি যে টার্নিং পয়েন্ট কিভাবে বের করতে হয়, কমপ্লিটিং স্কয়ার করে। তাহলে আমরা যদি এখন এই x স্কয়ার প্লাস 6x প্লাস 13 এটাকে কমপ্লিটিং স্কয়ার করি, তাহলে আমরা লিখতে পারবো x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 3 প্লাস 3 স্কয়ার, এক্সট্রা নিলাম, তাহলে এই 3 স্কয়ার মাইনাস করে দিলাম, প্লাস 13। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে x প্লাস 3 হোল স্কয়ার, আর এই পার্টটা ক্যালকুলেট করলে কত আসে, মাইনাস 9 প্লাস 13, তাহলে প্লাস 4 আসে, দিলাম প্লাস 4। তাহলে আদিত্য আমাদের এখানে তাহলে টার্নিং পয়েন্টটা কত? টার্নিং পয়েন্ট এখান থেকে কত পাচ্ছি আমরা আদিত্য? ইয়েস স্যার, আসি স্যার। কত? স্যার টার্নিং পয়েন্ট হইলো স্যার -3 আর 4। মাইনাস 3,4। ইয়েস স্যার। তাহলে এই পয়েন্টের ভ্যালু হচ্ছে -3,4। তাহলে রাফি আমরা কি এখন এনাফ এভিডেন্স পেয়ে গেলাম? তাহলে ম্যাক্সিমাম ভ্যালু যদি 29 হয় তাহলে মিনিমাম কত? 4। তাহলে আমরা আনসারটা দিব, তাহলে 4 লেস দেন ইকুয়ালস টু y বা fx লেস দেন ইকুয়ালস টু 29। যেহেতু আমাদের কোশ্চেনের সাথে দুইটার সাথে ইকুয়ালস টু ছিল, এইজন্য আমরাও দুইটার সাথেই ইকুয়ালস টু দিছি। কোশ্চেনে যদি প্রথমটার সাথে ইকুয়ালস টু না থাকতো তাহলে আমরাও প্রথমটার সাথে ইকুয়ালস টু দিতাম না, পরেরটার সাথে শুধু দিতাম। তো টোটালি কোশ্চেনের উপর ডিপেন্ড করে আমরা আনসারটা দিচ্ছি। তাহলে এখানে আমাদের আর সমস্যা থাকার কথা না। ওকে, তাহলে আমরা কোয়াড্রেটিক নিয়ে কথা বললাম, যে কোয়াড্রেটিক ফাংশনের চেহারা কেমন, এটা নিয়ে আমরা রেঞ্জ নিয়ে কাজ করলাম। তাহলে কোয়াড্রেটিক ছাড়া আমাদেরকে আরো ফাংশন সম্পর্কে জানতে হবে, ক্লিয়ার থাকতে হবে। কি কি ফাংশন সম্পর্কে আমাদের ক্লিয়ার থাকা উচিত, এগুলো জেনে রাখা উচিত, শিখে রাখা উচিত। যেমন আমরা যদি বলি যে আমরা এক্সারসাইজ 2a এর দিকেই যদি তাকাই, কোশ্চেন নাম্বার 1, এখানে অনেকগুলো টাইপের ফাংশন দেওয়া আছে। তাহলে আমরা একটু এক্সারসাইজ 2a কোশ্চেন নাম্বার 1 এর দিকে যদি একটু তাই, বইয়ের পেজ নাম্বার হচ্ছে 37, পিডিএফ এর পেজ নাম্বার হচ্ছে 49, এক্সারসাইজ 2a কোশ্চেন নাম্বার 1। আমিও স্ক্রিন শেয়ার করতেছি। তাহলে এখানে অনেক রকমের ফাংশন দেওয়া। যেমন প্রথম তারা বলতেছে যে হুইচ অফ দিস গ্রাফ রিপ্রেজেন্ট ফাংশন। প্রথম কথা হচ্ছে এখানে কোনটা ফাংশন আর কোনটা ফাংশন না, এটা জাজ করতে বলতেছে। ইফ দ্য গ্রাফ রিপ্রেজেন্টস এ ফাংশন, স্টেট whether it is a one to one function or many to one function। তাহলে আমরা একদম শুরু করছিলাম যে টপিকটা দিয়ে আমাদের আজকের লেকচার, সেটা নিয়ে তারা কোশ্চেন করতেছে। যেমন প্রথম যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা লাইনের ইকুয়েশন। তাহলে আমরা জানি লাইনের ইকুয়েশন হচ্ছে ফাংশন হয়, এবং সেই ফাংশনটা কি ধরনের ফাংশন? ওয়ান টু ওয়ান ফাংশন। বিভাস, তোমার এই বিষয় নিয়ে কোনো সে আছে? না স্যার। ওকে, তাহলে একটা লাইনের ইকুয়েশনে একটা x এর ভ্যালুর জন্য একটা y এর ভ্যালু থাকে সব সময়, সো এটা একটা ওয়ান টু ওয়ান ফাংশন। আমরা যদি b এর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এবং এটা দেখতে হচ্ছে এরকম। তাহলে আমরা জানি কোয়াড্রেটিক ইকুয়েশন এখানে আমরা x এর রেঞ্জ কতটুকু দিচ্ছি? পুরোটা। তার মানে আমরা যদি একটা হরিজন্টাল লাইন আঁকি সেখানে দুই জায়গায় কাট করতেছে, তাহলে আমরা বলবো এটা একটা ফাংশন, বাট এটা একটা মেনি টু ওয়ান ফাংশন। আমরা যদি সি এর দিকে তাকাই তাহলে একটা কিউবিক ইকুয়েশন দেখা যাচ্ছে। এই কিউবিক ইকুয়েশনের চেহারাটা দেখতে কেমন? এই কিউবিক ইকুয়েশনের চেহারাটা দেখতে এইরকম। তাহলে এই কিউবিক ইকুয়েশনটা একটা ফাংশন কিনা, এই কিউবিক ইকুয়েশনটা একটা ফাংশন কিনা, আমি একটু আবার একটু সুন্দর করে আঁকি জিনিসটা। তাহলে আমাদের এটা উপরের দিকে উঠে যাবে আর এটা নিচের দিকে নেমে যাচ্ছে, তাই এটা হচ্ছে এই ফাংশনটা। তাহলে এই ফাংশনটা কি আমাদের ফাংশন কিনা তার আগে জিজ্ঞেস করতেছে, এটা কি ফাংশন হবে? ইয়েস স্যার, হওয়ার তো কথা। অবশ্যই ফাংশন হবে। এখানে এমন কোনো কিছু নাই। ফাংশন হয় না কখন? যখন আমি ভার্টিক্যাল লাইন টানবো দুই জায়গায় কাট করবে, ভার্টিক্যাল লাইন টানবো দুই জায়গায় কাট করবে। এখানে এমন কোনো পয়েন্ট নাই যেখানে ভার্টিক্যাল লাইন টানলে দুই জায়গায় কাট করতেছে অথবা কাট করতেছে না, এরকম কোনো অবস্থা এখানে নাই।
আর তাহলে এটা অবশ্যই একটা ফাংশন। এটা কি 1 to 1 ফাংশন কিনা সেটাও জিজ্ঞেস করতেছে। আমি যদি হরিজন্টাল লাইন টানি কয় জায়গায় কাট করতেছে? হরিজন্টাল লাইন টানলে এক জায়গাতেই কাট করতেছে, তাহলে আমরা সেটাকে বলতেছি 1 to 1 ফাংশন। তাহলে এটা একটা 1 to 1 ফাংশন, এটা আমরা বলতে পারতেছি। ওকে, নেক্সট ডি এর দিকে যদি তাকাই, আমরা যারা ও লেভেলসে অ্যাডমিট ছিল আমাদের, তারা এই ফাংশনটাকে চিনি। এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন। ও লেভেলসে আমরা e টু দি পাওয়ার x নিয়ে কথা বলছি এর আগে। তাহলে 2 টু দি পাওয়ার x, 5 টু দি পাওয়ার x বা e টু দি পাওয়ার x সবই একই জিনিস। তাহলে এটার চেহারা কিরকম দেখতে? তাহলে এটা চেহারা দেখতে হচ্ছে এরকম। তাহলে এটাকে আমরা বলতেছি 2 টু দি পাওয়ার x ফাংশন। তাহলে এটা কি একটা ফাংশন কিনা প্রথম কথা হচ্ছে। তাহলে এটাকে আমরা কি ফাংশন বলবো? এটা কি একটা ফাংশন কিনা? Yes. এটা একটা ফাংশন। ফাংশন হবে না কখন? আমরা আগেও বলছি যে আমরা ভার্টিক্যাল লাইন টানলে যদি ডাবল কাট করে তখন আমরা বলবো এটা ফাংশন না। তাহলে আপাতত এটা ফাংশন। এবং এই ফাংশনটা কি 1 to 1 ফাংশন নাকি হচ্ছে মেনি টু 1 ফাংশন সেটাও আমাকে বলতে হবে। তাহলে আনসারটা কি হবে? 1 to 1. ওকে, বিভাস আমরা কেন 1 to 1 ফাংশন বলবো এটাকে? স্যার এটা এক জায়গাতেই কাট করছে। কারণ আমরা যদি হরিজন্টাল লাইন টানি আমাদের কিন্তু মাঝে মধ্যে জিজ্ঞেস করবে যে why it is a 1 to 1 ফাংশন। তাহলে এক্সপ্লেনেশন 1 মার্কের কোশ্চেন, তাহলে আনসারটা কি দিব আমরা? for each value of x we get only one value of y, exactly one value of y। তাহলে এটাকে আমরা বলতেছি একটা 1 to 1 ফাংশন। জি গেল। আমরা যদি e এর দিকে তাকাই, something divided by x, এটা গ্রাফটা আমরা লাস্ট দিন বলছিলাম যে এটা দেখতে কিরকম হয়। এই গ্রাফটা দেখতে হচ্ছে এরকম এরকম। এই গ্রাফটা দুইটা পার্ট থাকে। যখনই ডিভাইডেড বাই x এবং উপরে কনস্ট্যান্ট টার্ম থাকে, নাম্বার থাকে, এই গ্রাফটা দেখতে হচ্ছে এইরকম। তাহলে এই গ্রাফটার দিকে যদি এখন তাকাই আমরা, এটা কি একটা ফাংশন কিনা? এটা কি একটা ফাংশন কিনা? না স্যার। তাহলে ফাংশন কখন হয় না বিভাস? আমরা জানি যে আমরা যখন ভার্টিক্যাল লাইন টানবো, আমরা যখন ভার্টিক্যাল লাইন টানবো। আচ্ছা, এখানে একটা কথা বলে দিচ্ছে তারা, খেয়াল করে নেই কি লেখা পাশে, খেয়াল করে দেখো। আমরা শুধুমাত্র x গ্রেটার দেন 0 নিয়ে কাজ করতেছি, তার মানে এই লেফট সাইডটা নাই। আমরা শুধু একটা গ্রাফ নিয়ে কাজ করতেছি, ডান পাশের যে গ্রাফটা। তাহলে এখন যদি আমরা খেয়াল করি, আমরা যদি এখানে ভার্টিক্যাল লাইন টানি আমাদের কিন্তু একটা পয়েন্টেই কাট করবে, দুইটা পয়েন্টে কাট করবে না। তার মানে কি এটা একটা ফাংশন। সেকেন্ড কথা হচ্ছে এটা কি ধরনের ফাংশন? আমরা যদি হরিজন্টাল লাইন টানি একটা পয়েন্টে কাট করতেছে, তাহলে এটা একটা 1 to 1 ফাংশন। নেক্সট যদি আমরা f এর দিকে তাকাই, f কি বলতেছে? একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া। তাহলে আমি যদি সেই কোয়াড্রেটিক ইকুয়েশনটা ভালো করে স্কেচ করি, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের টার্নিং পয়েন্ট কত হবে রণ? এই কোয়াড্রেটিক ইকুয়েশনের টার্নিং পয়েন্ট কত হবে? স্যার ওই যে 3x স্কয়ার প্লাস 4 এটা। হ্যাঁ হ্যাঁ, স্যার এটা তো কমপ্লিটিং স্কয়ার করার পর করতে হয় না? ওকে, তাহলে কত টার্নিং পয়েন্টটা? স্যার একটু টাইম দিতে হবে। তাই এটা কি এমন 1 কেউ আছে? সেকেন্ডে করা যায় এমন কিছু? এক্স্যাক্টলি। কেউ সুপার পাওয়ার বা সুপারম্যান কেউ আছে এখানে, বা সুপার ওম্যান কেউ আছে যে y 1 সেকেন্ডে আনসার দিতে পারবো? 46. ইজ देयर এনি সুপারম্যান অর সুপার ওম্যান যে 1 সেকেন্ডে এটা ক্যালকুলেট করতে পারবে? y এর ভ্যালুটা 4 তাই না? আমি তো জানি না, আমি তো সুপারম্যান না। তো y এর ভ্যালুটা হচ্ছে 4। বাইরে মনে হচ্ছে 4। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আচ্ছা, তাহলে বিষয়টা হচ্ছে আমরা যখন কোনো কিছু কম্পিউটিং স্কয়ার করি কখন করি আমরা, তাহলে এটা একটু ক্লিয়ার হই। যখন কোনো x স্কয়ারের সাথে আরেকটা x এর টার্ম থাকে, ওই x টাকে সরানোর জন্য আমরা কম্পিউটিং স্কয়ার করি। রণ, আমরা যদি এখানে খেয়াল করি, এটা অলরেডি কম্পিউটিং স্কয়ার ফর্মেই আছে, এটা অলরেডি কম্পিউটিং স্কয়ার ফর্মেই আছে, এখানে কোনো এক্সট্রা x নাই। তাহলে আর ভালো করে চিন্তা করলে x - 0 হোল স্কয়ার প্লাস 4 এভাবে চিন্তা করতে পারো। আর একটু যদি ভালো করে আমরা খেয়াল করতে চাই, তাহলে আমাদের টার্নিং পয়েন্টটা হচ্ছে 0,4 এ আছে। তাহলে আমরা যদি এখন একটু স্কেচ করি জিনিসটা, তাহলে 0,4 পয়েন্টটা হচ্ছে এখানে, এবং x স্কয়ারের সামনে যেহেতু পজিটিভ সাইন, তাহলে আমরা এখানে একটা কোয়াড্রেটিক গ্রাফ আঁকলাম।
যার টার্নিং পয়েন্ট হচ্ছে 0,4। এবং তারা আরো বলে দিচ্ছে যে এই গ্রাফটা যখন আমরা আঁকবো শুধুমাত্র আমরা x গ্রেটার দেন ইকুয়ালস টু 0 পার্টটা আঁকবো। তার মানে হচ্ছে আমরা 0-র বামে যেতে পারবো না, শুধু 0 গ্রেটার দেন 0 পার্টটা নিয়ে কাজ করব। তাহলে কোনো লেফট পার্ট কিন্তু এখানে নাই, এই পার্টটা কিন্তু এখানে নাই। তার মানে শুরু হচ্ছে 0 থেকেই। এখন যদি আমরা চিন্তা করি, তার মানে গ্রাফটা দেখতে কিরকম? গ্রাফটা দেখতে হচ্ছে এরকম, হচ্ছে আমরা যখন ঠিক আছে তাহলে আচ্ছা, তাহলে বিষয়টা হচ্ছে আমরা যখন কোনো কিছু কম্পিউটিং স্কোয়ার করি কখন করি আমরা, তাহলে এটা একটু ক্লিয়ার হই। যখন কোনো এক্স স্কোয়ারের সাথে আরেকটা এক্স এর টার্ম থাকে, ওই এক্সটাকে সরানোর জন্য আমরা কম্পিউটিং স্কোয়ার করি গণনা। আমরা যদি এখানে খেয়াল করি, এটা অলরেডি কম্পিউটিং স্কোয়ার ফর্মেই আছে, এটা অলরেডি কম্পিউটিং স্কোয়ার ফর্মেই আছে, এখানে কোনো এক্সট্রা এক্স নাই। তাহলে তুমি কি আরেকটু স্যার ভালো করে চিন্তা 0,4? করলে x - 0 হোল স্কয়ার প্লাস 4 এভাবে চিন্তা করতে পারো। আর একটু যদি আচ্ছা, ভালো করে 0,4 আমরা খেয়াল করতে চাই, তাহলে আমাদের টার্নিং পয়েন্টটা হচ্ছে 0,4 এ আছে। তাহলে আমরা যদি এখন একটু স্কেচ করি জিনিসটা, তাহলে 0,4 পয়েন্টটা হচ্ছে এখানে, এবং x স্কয়ারের সামনে যেহেতু পজিটিভ সাইন, তাহলে আমরা এখানে একটা কোয়াড্রেটিক গ্রাফ আঁকলাম যার টার্নিং পয়েন্ট হচ্ছে 0,4। এবং তারা আরো বলে দিচ্ছে যে এই গ্রাফটা যখন আমরা আঁকবো শুধুমাত্র আমরা x গ্রেটার দেন ইকুয়ালস টু 0 পার্টটা আঁকবো। তার মানে হচ্ছে আমরা 0-র বামে যেতে পারবো না, শুধু 0 গ্রেটার দেন 0 পার্টটা নিয়ে কাজ করব। তাহলে কোনো লেফট পার্ট কিন্তু এখানে নাই, এই পার্টটা কিন্তু এখানে নাই। তার মানে শুরু হচ্ছে 0 থেকেই। এখন যদি আমরা চিন্তা করি, তার মানে গ্রাফটা দেখতে কিরকম? গ্রাফটা দেখতে হচ্ছে এরকম, এখন যতটুকু আঁকা আছে। তাহলে এখন যদি আমরা এখানে ভার্টিক্যাল লাইন টানি, যে অবস্থাটা হচ্ছে সারওয়া, এটা দেখে তোমার কি মনে হচ্ছে? এটা কি একটা ফাংশন? এখন যে সিনারিটা আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে, এই সিনারিটা দেখে কি তোমার সামনে মানে মনে হচ্ছে যে এটা কি এখন ফাংশন আছে নাকি নাই? Yes, আছে। আছে। কিভাবে বুঝলা তুমি ফাংশন এখনো আছে? কারণ at least আমি বলতে পারতেছি না বাট বা তুমি বুঝতেছো এটা একটা ফাংশন আছে। নরমালি আমরা কখন বুঝি যে এটা একটা ফাংশন আর কখন ফাংশন না? আমরা এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, ওয়্যার লাইনটা ইন্টারসেক্ট করে at least একটা পয়েন্ট থাকে, আর ওয়্যার এট লিস্ট একটা না, এক্স্যাক্টলি একটা। এক্স্যাক্টলি একটা, yes, that's what এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা পয়েন্টেই কাট করা হয়েছে, এই যে একটা একটা একটা। তার মানে এটা একটা ফাংশন, এতটুকু বুঝলাম। এখন কথা হচ্ছে লাবিবা, যে এটা কি ধরনের ফাংশন সেটা বোঝার জন্য আমরা কি করি? হরিজন্টাল লাইন টানি। কয় জায়গায় কাট করতেছে লাবিবা? স্যার এক জায়গায়। তাহলে আমরা এটাকে কি বলতে পারবো? কি ধরনের ফাংশন? তাহলে এটা কি ধরনের ফাংশন হবে? 1 to 1 নাকি মেনি ওয়ান টু টু 1? ওয়ান ফাংশন স্যার।
তাহলে 1-to-1 ফাংশন হবে। তাহলে এটার চেহারা কিন্তু কোয়াড্রেটিক ছিল, এবং আমরা জানি কোয়াড্রেটিকে যখন আমরা হরিজন্টাল লাইন টানি দুই জায়গায় কাট করে, সেটাকে আমরা বলি হচ্ছে মেনি টু ওয়ান। বাট এখানে আমাকে একটা তারা কন্ডিশন দিয়ে দিছিল কোয়েশ্চেনের সাথে, যে আমরা লেফট সাইডটাকে ইউজ করতে পারবো না এই গ্রাফটার, শুধু একটা পার্টই থাকতেছে, শুধু রাইট পার্ট যেখান থেকে সে টার্ন করছে তার শুধু রাইট পার্টটাই এখানে ছিল। এই কারণে যতই আমি হরিজন্টাল লাইন টানলাম এটা কিন্তু একটা পয়েন্টেই কাট করলো। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি হচ্ছে 1-to-1 ফাংশন। ওকে, কে তাকাই রুট এক্স, তাহলে রুট এক্স গ্রাফটা দেখতে কেমন? রুট এক্স গ্রাফটা দেখতে হচ্ছে এই রকম। আমরা একটা জিনিস মাথায় রাখবো, যে এখানে একটা জিনিস শিখি আমরা, সেটা হচ্ছে এক্স এর পাওয়ার যখন 1 এর থেকে বেশি হয় তখন গ্রাফগুলা আস্তে আস্তে যত এক্স এর ভ্যালু বাড়ে তত বেশি এগ্রেসিভ থাকে গ্রেডিয়েন্ট গুলা। আর এক্স এর উপর পাওয়ার যখন 1 থেকে ছোট হয়, যেমন এখানে রুট এক্স মানে হচ্ছে x টু দি পাওয়ার হাফ, তখন অত বেশি ভাবে বাড়ে না। বাড়ে, এক্স এর ভ্যালু যত বাড়বে ভ্যালু তো বাড়বেই, কিন্তু এটা যেভাবে বাড়ে সেভাবে বাড়ে না, মানে গ্রেডিয়েন্টটা আস্তে আস্তে আরো কমের দিকে চলে যাচ্ছে। কখনো জিরো হবে না, যেখানে জিরো হবে সেখানে তো টার্নিং পয়েন্ট আমাদের লেভেল হয়ে যাবে, বাট এটা আস্তে আস্তে বাড়তে থাকবে, কিন্তু গ্রাফটা এরকম হয় দেখতে। তাহলে x টু দি পাওয়ার 1/3 এটা গ্রাফ দেখতে কিরকম হবে? এরকমই হবে। আমরা এটা একটু মাথায় রাখবো। তাহলে এই যে গ্রাফটা আমি আঁকলাম রুট এক্স এর গ্রাফ, তাহলে এখানেও তারা কি বলতেছে যে এক্স এর ভ্যালু গ্রেটার দেন 0 পার্ট নিয়েই কাজ করব। তাহলে আমরা শুধু রাইট সাইডেই আঁকছি এখানে। তাহলে এই গ্রাফটা কি ধরনের ফাংশন? আমরা যদি ভার্টিক্যাল লাইনটা নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা পয়েন্টে কাট করে, তাহলে এটা একটা ফাংশন। আর যদি হরিজন্টালি লাইনটা নিই সেটাও একটা পয়েন্টে কাট করে, তার মানে 1-to-1 ফাংশন। তাহলে এটা ছিল আমাদের জি এর পার্ট। আমরা যদি এখন এইচ এর দিকে তাকাই, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখান থেকে যদি আমরা x কে সাবজেক্ট করি, x = y²/4। তার মানে এটা আমরা একদম শুরু করছিলাম যখন আমাদের লেকচার, তখন আমরা বলছিলাম যে এখানে x এর ভ্যালু যদি আমি +2 বসাই y এর ভ্যালু, তাও x এর ভ্যালু যা আসবে। আমি যদি -2 বসাই তাও x এর ভ্যালু তাই আসবে। এবং এই ধরনের ফাংশন দেখতে কেমন? x = y² সাথে সামথিং দিয়ে ডিভাইড করা বা মাল্টিপ্লাই করা, এই ফাংশনগুলো দেখতে হচ্ছে এই রকম। তাহলে এখানে যখন আমি ভার্টিক্যাল লাইন আঁকবো তখন আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিপল ইন্টারসেক্ট হচ্ছে, তার মানে এটা ফাংশন না। কিন্তু আমি যদি এখন হরিজন্টাল লাইনটা নিই, সে কিন্তু একটা পয়েন্টে কাট করতেছে, রনক, তাহলে এটার নাম কি হবে? স্যার এটার নাম কি হবে? হ্যাঁ স্যার এটা তো ফাংশন না, তো এটা কি নাম হবে? তাহলে এটা তো ফাংশনই না, তাহলে তাকে আমরা এখন 1-to-1 আর many-to-1 দিয়ে কি করবো? তাহলে সে ফাংশন না, কথা এখানেই শেষ। তাহলে এখানে আর একটা কাট করুক আর দুইটা কাট করুক, দিয়ে আমাদের কোনো লাভ নেই। তাহলে এই ছিল মোটামুটি আমাদের আজকের কাজ। লাস্টে আমরা এই পর্যন্তই রাখি। পেজ থেকে আমরা ফাংশন রিলেটেড ইনফরমেশনগুলো দেখছিলাম। এখন আমরা শুরু করব 2 থেকে স্টার্ট করছি আমরা। অলরেডি এই টপিকগুলো সবই আমাদের কভার করা হয়েছে থিওরিতে, কিভাবে কোনটা কাজ করে আমরা বলছিলাম। এখন আমরা প্র্যাকটিসটা করা হয়নি, আমরা প্র্যাকটিসটা করি। তাহলে আমরা কোশ্চেন নাম্বার 2 তে যাচ্ছি। 2 তে বলা হচ্ছে যে দুইটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেখা যাচ্ছে এখানে, এবং সেটাকে একটা গ্রাফে রিপ্রেজেন্ট করতে বলা হচ্ছে। তাহলে আমরা যদি প্রথমে 9 - x² গ্রাফটা দেখতে কেমন সেটা যদি আমরা একটু দেখি, তাহলে 9 - x² গ্রাফটা দেখতে হচ্ছে একটা সেট ফেস, যার টার্নিং পয়েন্ট হচ্ছে 0,9, যার টার্নিং পয়েন্ট হচ্ছে 0,9। আমরা কোয়েশ্চেন নাম্বার 2 থেকে স্টার্ট করছি। লাস্ট দিন আমরা 1টা করছিলাম, আজকে এক্সারসাইজ 2 এ
কোয়েশ্চেন নাম্বার 2 থেকে স্টার্ট করলাম। তাহলে এখানে দুইটা ফাংশন দেওয়া, একটা কোয়াড্রেটিক এবং একটা লিনিয়ার। তাহলে কোয়াড্রেটিক 9 - x², এটা চেহারা যদি আমরা একটু দেখি তাহলে এটা দেখতে হচ্ছে একটা ম্যাক্সিমাম কার্ভ যার টার্নিং পয়েন্ট হচ্ছে 0,9। x² এর সামনে নেগেটিভ সাইন থাকার কারণে আমরা সেট ফেস আঁকলাম। আর আমাকে একটা লিমিট দেওয়া, সেটা হচ্ছে -3 থেকে 2, সেটাতে আমরা একটু পরে আসতেছি। আর 2x + 1 কে যদি আমরা স্কেচ করার চেষ্টা করি তাহলে এই লাইনটা দেখতে হচ্ছে এরকম একটা লাইন। তাহলে এতটুকু আমরা বুঝলাম। তাহলে আমরা যদি এখন একটু গ্রাফের মতো করে চিন্তা করি যে আমাদের লিমিটটা শুরু হচ্ছে -3 থেকে 1 2 3 লাস্টে হচ্ছে 4। তাহলে আমার দরকার হচ্ছে -3 থেকে 4 পর্যন্ত x এক্সিসে, এবং y এক্সিসে আমাদের দরকার হচ্ছে কত সেটা আমরা জানি না, পরে বুঝবো। তাহলে আমাকে গ্রাফটা রিপ্রেজেন্ট করতে বলছে ইকুয়েশনটা একটা গ্রাফের মধ্যে। আমরা যা স্কেচ করতেছি, আমাদের কখনোই গ্রাফ পেপারে এই ধরনের কাজ করতে হবে না। তাহলে 9 - x² গ্রাফটা যদি আমরা আঁকি তাহলে আমরা জানি যে এখানকার টার্নিং পয়েন্টটা হবে কত, 0,-9। এটা নিয়ে আমরা লাস্ট দিন কথা বলছি যে y = 9 - x² গ্রাফের টার্নিং পয়েন্ট হচ্ছে 0,9। তাহলে আমি ধরলাম যে 0,9 পয়েন্টটা হচ্ছে এটা, এবং এটা একটা সেট ফেসের কার্ভ, এবং এই কার্ভটা x এক্সিস কে কোথায় কাট করবে সেটা বের করার জন্য আমরা কি করতে পারি, আমরা y = 0 বসাতে পারি। তাহলে 9 - x² = 0। তাহলে এখান থেকে x আসবে +-3। তাহলে সে যখন পাস থ্রো করবে x এক্সিস কে সে একবার +3 তে কাট করবে আর একবার -3 তে কাট করবে। তাহলে আমাদের এটা আঁকা শেষ। এখন কথা হচ্ছে আমার লিমিটটা কত। আমার লিমিটটা ছিল -3 থেকে 2 পর্যন্ত। তাহলে লিমিট যদি -3 থেকে 2 হয় তাহলে আমরা কিন্তু এই পুরো গ্রাফটা আঁকতে পারবো না। আমাদের তাহলে আঁকতে হবে কতটুকু, -3 থেকে শুরু করে এখন 2 থেকে কোথায় শেষ হচ্ছে, তাহলে 2 থেকে শেষ হচ্ছে এখানে, এবং এটার ভ্যালুটা কত সেটা আমরা দরকার হলে বের করে দিতে হবে। তাহলে x এর ভ্যালু যদি আমরা এখানে 2 বসাই তাহলে 9 - 2², তাহলে आंसर আসে 5। তাহলে এই পয়েন্টটা হচ্ছে y এর ভ্যালু হচ্ছে 5 আমরা দিলাম। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের কার্ভের কাজ। কার্ভ এই পর্যন্তই আসবে, আমরা পুরো কার্ভটা কিন্তু আঁকবো না। এইজন্য আমি পুরো কার্ভটা উঠাই দিলাম, এতটুকু আঁকবো, যতটুকু রেঞ্জ x এর ততটুকুই আঁকবো। নেক্সট যে পার্টটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে লাইনের পার্ট। সেখানে বলা হচ্ছে রেঞ্জটা হচ্ছে 2 থেকে 4। তার মানে কার্ভটা যেখানে শেষ করলো সেখান থেকে আমার লাইনটা শুরু হবে, এবং সেখানে যদি আমি x এর ভ্যালু 2 বসাই তাহলে আমাদের রেজাল্ট কত আসতেছে, তাহলে 2 × 2 + 1 তাহলে 5 আসতেছে। আমার কার্ভটাও 5 এই শেষ হয়েছিল। তার মানে দুইজনের স্টার্টিং এবং এন্ডিং ঠিক আছে। আমি যদি এখন x এর মধ্যে 4 বসাই তাহলে 2 × 4 + 1 তাহলে 9 আসে आंसर। তাহলে আমরা যখন পয়েন্ট 4 এ পৌঁছাবো আমাদের এটা হচ্ছে 9। তাহলে আমি এখানে একটা লাইন টেনে দিই, স্ট্রেট লাইন, আর এটা একটা লাইনের ইকুয়েশন। তাহলে এটাই হচ্ছে আমার তাহলে টোটাল কার্ভ প্লাস লাইন, এই পুরো ফাংশনটা আমরা আঁকলাম। এটা হচ্ছে fx ফাংশন, যেখানে কার্ভ এবং লাইনটা মিক্সিং অবস্থায় আছে। এখানে আমাদের কারো কোনো সমস্যা থাকার কথা না, আমরা জাস্ট একটা কার্ভ একটা লাইন এঁকে দিলাম, শুধু রেঞ্জটা মেইনটেইন করছি আমরা। এই নেক্সট বলা হচ্ছে স্টেট দ্য নেচার অফ দিস ফাংশন। কোন একটা ফাংশনের নেচার বলতে কি বোঝায়, কোন একটা ফাংশনের নেচার বলতে আমরা কি বুঝি রনক? ফাংশনের নেচার বলতে আমরা বুঝি স্যার অ্যাকচুয়ালি খুব কমন কোশ্চেন, মানে এটা কোন জিনিসটাকে আমরা নেচার বলি? স্যার আমি বলতে পারবো। দাঁড়াও, তাকে এক সুযোগ দাও। দুর্বল লাগে, সুযোগ না দিলে সবল বলে দিলে তো সমস্যা। হ্যাঁ দুর্বল বলো। স্যার হ্যাঁ এটা কি এক্স অ্যাক্সিস না রিয়েল নাকি ওইসব আর কি? ওকে, রিয়েল না নাকি মানে রিয়েল নাকি ডিস্টিংক্ট নাকি নো রিয়েল ওইসব আর কি, মানে এক্স অ্যাক্সিস থেকে কাট করে নাকি না ওইসব আর কি। আচ্ছা, তাহলে নেচার বলতে আমরা নরমালি একটা কোয়াড্রেটিক ফাংশন যদি হইতো তাহলে নেচার বললে আমরা বুঝতাম যে এটা কি, এই ফাংশনটার রুট কয়টা, একটা দুইটা না তিনটা, এটা হচ্ছে আমাদের নেচার। এখানে যে ফাংশন এটা হচ্ছে মিক্স ফাংশন, এখানে লিনিয়ারও আছে আবার কার্ভও আছে। তাহলে এখন এখানে নেচার বলতে যেটা বোঝাচ্ছে, আমরা একটু আগে কোয়েশ্চেন নাম্বার 1 এ আমরা কি নিয়ে কাজ করছিলাম, যে ফাংশন কি জিনিস, যদি ফাংশন হয় তাহলে এটা 1 to 1 ফাংশন না মেনি টু 1 ফাংশন। এখানে নেচার বলতে তারা এটাই বোঝাতে যাচ্ছে
যেটা কি ধরনের ফাংশন, 1 to 1 নাকি মেনি টু 1? স্যার মেনু টু। মেনি টু 1। ওকে, এটা যদিও আমাদের পরীক্ষার জন্য দরকার নাই, জাস্ট কোয়েশ্চেন বইয়ে বলছে এই জন্য আমরা করলাম। নেক্সট আমরা যদি 3 এর দিকে তাকাই, এটা আমরা ফুললি ওইভাবে গ্রাফের মতো করে করব না, আমরা জাস্ট নরমালি স্কেচের মতো করে চিন্তা করব যে আমাকে বলা হচ্ছে একটা কার্ভ আঁকো যেটা হচ্ছে x স্কয়ার প্লাস 1। আমরা জানি x স্কয়ার মানে x এর সামনে পজিটিভ, তাহলে একটা ইউ শেপ আঁকবো। টার্নিং পয়েন্টটা কততে আছে আদিত্য? এই কার্ভটার টার্নিং পয়েন্টটা কততে আছে? 0,1। 0,1 এ হচ্ছে টার্নিং পয়েন্টটা আছে। তাহলে আমরা 0,1 এ একটা টার্নিং পয়েন্ট দিয়ে আমরা ইউ শেপ এঁকে দিলাম, এবং যেখানে 2 তে গিয়ে শেষ হবে, আমি ধরে নিলাম মনে মনে যে 2টা হচ্ছে এই জায়গাটায় আছে 2, তাহলে এখানে গিয়ে শেষ। তাহলে ইউ শেপটা আমরা আঁকবো 0 থেকে 2 পর্যন্ত। তাহলে আমি 0 থেকে 2 পর্যন্ত আঁকছি, আমি বাকি পার্টগুলো ফেলে দিলাম। তারপরে সে কি চাচ্ছে? তারপরে সে বলতেছে আবার 2 থেকে স্টার্ট করো 4 পর্যন্ত। তো আমাকে আগে একটু চেক করে নিতে হবে যে দুইটার স্টার্টিং এবং ফিনিশিং পয়েন্ট সেম কিনা। এটা সবসময় করতে হবে, মাল্টিপল ফাংশন থাকলে আঁকার সময় এটা চেক করতে হয়। তাহলে আমি যদি x এর ভ্যালু 2 বসাই প্রথম ফাংশনে, তাহলে আমাদের রেজাল্ট আসবে 2 স্কয়ার প্লাস 1, 5 আসবে। আর আমি যদি সেকেন্ড ফাংশনে x এর ভ্যালু 2 বসাই, তাহলে 2 × 2 - 3, তাহলে আসে হচ্ছে 1। তাহলে দুইটা কিন্তু সেম না। তাহলে পরের ফাংশনের জন্য আমার স্টার্ট হচ্ছে নিচের থেকে, একই লাইনের, একই ভার্টিক্যাল লাইনের একটা পয়েন্ট হচ্ছে উপরে যেখানে শেষ হইলো, আর একটা পয়েন্ট হচ্ছে নিচে। তাহলে এখান থেকে আমরা কি ধরনের লাইন আঁকবো? যেহেতু 2x - 3 বলছে, তার মানে x এর সামনে পজিটিভ, তাহলে আমরা একটা স্ট্রেট লাইন আঁকবো। তাহলে এই হচ্ছে আমাদের এই ফাংশনটা। তাহলে এটাও কতটুকু পর্যন্ত বলছে? x এর ভ্যালু 4 পর্যন্ত। আমি ধরলাম যে এখানে 4 আছে, তাহলে 0 থেকে 4 পর্যন্ত আমাদের গ্রাফটা আঁকা শেষ। তাহলে এই হচ্ছে আমাদের চেহারা। তাহলে এখন তারা কি চায়? এখানেও একই কোয়েশ্চেন কি করছে, এক্সপ্লেইন হোয়াই দিস রিলেশন ইজ নট এ ফাংশন। এটা কেন ফাংশন না তারা বলতেছে। তাহলে আমরা লাবিবা আজিম, আমরা কি জানি কখন একটা জিনিস ফাংশন হয় না? মনে আছে কখন একটা জিনিসকে আমরা ফাংশন বলি না? একটা কার্ভে সোজা একটা লাইন টানবো আর ওইখানে লাইক দুইটা x এর একটা থেকে বেশি ভ্যালু আসে। আচ্ছা, তাহলে আমরা যদি এই x = 2 তে যদি আমরা একটা ভার্টিক্যাল লাইন টানি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা দুইটা পয়েন্টে কাট করবে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। তাহলে যেহেতু মাল্টিপল পয়েন্ট চলে আসতেছে, 1 এর থেকে বেশি পয়েন্ট চলে আসতেছে ভার্টিক্যাল লাইনের জন্য, তাহলে আমরা এটাকে বলতেছি যে এটা ফাংশন না। এটাকে বলা হয় 1 to many কেস। 1 প্রথমটা হচ্ছে x এর ভ্যালু বোঝায়, তাহলে 1 to many, তাহলে x এর একটা ভ্যালুর জন্য y এর মেনি ভ্যালু পাওয়া যাচ্ছে, তাহলে এটা ফাংশন না, এটাকে বলা হয় রিলেশন। আমরা সেটা বললাম। তাহলে এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 4 এর দিকে যদি আমরা তাকাই, আমাকে বলা হচ্ছে যে গ্রাফ দেওয়া আছে, আমাকে এখান থেকে ডোমেইন এবং ফাংশনের রেঞ্জ বের করতে। তাহলে আমি যদি প্রথম গ্রাফের দিকে তাকাই, যদি আমরা তাকাই, তাহলে সারওয়া এখানে ডোমেইনের রেঞ্জটা কত? প্রথম গ্রাফের জন্য ডোমেইনের রেঞ্জটা কত? ডোমেইনের রেঞ্জটা কত? ডোমেইন মানে আমরা x কে বুঝি, x এর রেঞ্জটা কত? x এর রেঞ্জ হচ্ছে greater than -1 less than 5 less than 5 equals to সহই আমরা বললাম। আচ্ছা, তাহলে ঠিক আছে, আনসারটা রাইট আনসার। আর যদি রাফি আমরা তোমাকে জিজ্ঞেস করি যে এই ফাংশনটার রেঞ্জ কত? ফাংশনের রেঞ্জ বলতে y এর রেঞ্জকে বোঝায়, তাহলে আমরা আনসার কি দিব? তাহলে y এর রেঞ্জটা কত? -8 থেকে কত পর্যন্ত? 8 পর্যন্ত। তাহলে সবচেয়ে মিনিমাম হচ্ছে -8 আর সবচেয়ে ম্যাক্সিমাম হচ্ছে +8। তাহলে এটাই হচ্ছে তার রেঞ্জ। তাহলে এটাও সেম কোশ্চেন, আমরা এটাতে আর গেলাম না, আমরা তারপরে চলে যাচ্ছি। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমরা যে P1 এর যে টেস্টটা দিলাম, এটা কারেকশন ক্লাস কবে নেবে? কারেকশন তোমার লাগবে, এখানে কারেকশন কপিটা দিয়ে দিব, মানে সলভ কপিটা দিয়ে দিব। আচ্ছা, কারেকশন একটা প্রবলেম আছে স্যার, বুঝা লাগবে। ও আচ্ছা, ঠিক আছে, ওকে ঠিক আছে। আমরা তাহলে নেক্সট দিন চাইলে সলিউশন ক্লাস করতে পারি এটা। ওকে, আমরা তাহলে নেক্সট দিন এটা সলিউশন ক্লাসই করে নিব, কারণ এখানে বেশ ভালো কয়েকটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা যাই হোক, পরে আমরা আসতেছি। নেক্সট যদি আমরা তাকাই
আমাদের ফাংশনের রেঞ্জ বের করতে বলতেছে তারা, এবং বিভিন্ন ধরনের ফাংশন তারা দিয়ে দিছে। যেমন প্রথমটা হচ্ছে একটা লাইনের ইকুয়েশন, আমাকে বলা হচ্ছে x is greater than 8। তাহলে এই ফাংশনের প্রত্যেকটা ফাংশন দেখা মাত্রই আমাদের একটা জিনিস যেটা করতে হবে, আমাকে একটু ভিজুয়ালাইজ করতে হবে যে ফাংশন দেখতে কেমন। যেমন আমি প্রথম a এর দিকে যদি তাকাই, এটা একটা লাইনের ইকুয়েশন, এই লাইনটা দেখতে কেমন? এই লাইনটা দেখতে হচ্ছে এরকম একটা লাইন। তাহলে এটা আমরা বলতেছি হচ্ছে x + 4 লাইন, y = x + 4 লাইন। তাহলে এখানে বলা হচ্ছে একটা লিমিট দেওয়া যে x এর ভ্যালু গ্রেটার দেন ইকুয়ালস টু 8। আমরা গ্রেটার দেন বলতে সবসময় রাইট সাইডটাকে বুঝি। তাহলে x এর ভ্যালু শুরু হচ্ছে 8 এর পর থেকে, আমি ধরে নিতে পারি যে এটা হচ্ছে 8 এর পর থেকে শুরু হচ্ছে। তাহলে এখানে x এর কোঅর্ডিনেট হচ্ছে 8, এবং এই লাইনটার দিকে যদি আমরা তাকাই, যত ডানে যাচ্ছি y এর ভ্যালু তত উপরের দিকে উঠতেছে, তার মানে বাড়তেছে। তাহলে আমি যদি এখন x এর ভ্যালু 8 যে লিমিটটা আমাকে দেওয়া, সেটা যদি আমি এই ফাংশনের মধ্যে এখন বসাই, তাহলে y এর ভ্যালু আসবে 8 + 4 = 12। তাহলে y এর ভ্যালুটাও শুরু হচ্ছে 12 থেকে, তার থেকে বেশি। তাহলে আমরা রেঞ্জটা বলতেছি y is greater than 12। আমার কোশ্চেনের সাথেও ইকুয়ালস টু ছিল না, এইজন্য আমি y এর সাথেও ইকুয়ালস টু দিব না। লাবিবা, আমরা কি এটা ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। আচ্ছা, এখন আমি যেটা করতে চাচ্ছি, আমি যদি এখন এই লাইনটার যে চেহারা, সেই চেহারাটাকে যদি আমি এরকম করে দেই, মনে করলাম যে এই লাইনটা এরকম না দেখতে, লাইনটা দেখতে এরকম, সেক্ষেত্রে আমার আনসারটাতে কি চেঞ্জ আসবে? x এর সামনে লাইক নেগেটিভ আসবে আই গেস। মানে আমরা এখন যখন রেঞ্জটা লিখবো, এই যে আমি রেঞ্জটা একটু আগে যে আনসারটা দিলাম, এই আনসারটা কি সেমই থাকবে নাকি চেঞ্জ হবে? আই গেস চেঞ্জ আসবে। কি চেঞ্জ আসবে? গ্রেটার দেন থেকে লেস দেন হবে। কেন মনে হচ্ছে তোমার গ্রেটার দেন থেকে লেস দেন হওয়া উচিত? y এর ভ্যালুটা কমে যাচ্ছে সেজন্য। y এর ভ্যালু এক্স্যাক্টলি কমে যাচ্ছে, এই কারণে আমাকে তখন এখানে লেস দেন লিখতে হবে। যে 12 থেকে স্টার্ট হচ্ছে ঠিকই, বাট আস্তে আস্তে যত ডানে যাচ্ছি তত আমার রেজাল্টটা কমতেছে। গ্রেটার দেন মানে আমরা বুঝি কমা, আমরা যখনই x এর সাথে গ্রেটার দেন 8 লিখলাম, তার মানে আমি ডানে তাকাচ্ছি, আর যখন আমি ডানে তাকাচ্ছি আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে ভ্যালু নিচের দিকে যাচ্ছে, মানে কমতেছে। এখন তাহলে আমরা আরেকটু মেক শিওর করতেছি, আরেকবার আমরা মেক শিওর করতেছি। আমি একটা লাইন আঁকলাম এবং আমি এখানে কন্ডিশন দিলাম x <5। তাহলে সারুয়া, তুমি আমাকে বলো তাহলে এখানে y এর রেঞ্জটা কত হবে? y এর রেঞ্জটা কত হবে? y এর রেঞ্জটা কত হবে? জি, y এর রেঞ্জটা কত হবে? নট শিওর। বিভাস আনসার দাও, বিভাস আনসার দাও। আসবো। এটা হবে হলো আমাদের, এটা যেটা নিচের দিকে যাচ্ছে, সো y এর ভ্যালুটা কমছে, সো আমাদের সাইনটা হবে লেস দেন, বাট ভ্যালুটা যেহেতু আমাদের কোনো ইকুয়েশন নেই, তাহলে আমরা বলতে আচ্ছা, ইকুয়েশন নিয়ে আমরা বলতে পারছি না, বাট এতটুকু বুঝতেছি যে y লেস দেন সামথিং হবে। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা এটাই মেক শিওর করতে চাচ্ছিলাম যে আমরা যখন এখানে লেস দেন সাইন দেখতে পাচ্ছি x এর সাথে, তার মানে বোঝাচ্ছে বামে তাকাও। তাহলে যত আমি বামে তাকাচ্ছি তত নিচের দিকে নামতেছে, তার মানে লেস দেন। আমরা জাস্ট এটাই মেক শিওর করতে চাচ্ছি যে x এর সাথে গ্রেটার দেন থাকা মানে ডানে তাকাও, x এর সাথে লেস দেন থাকা মানে বামে তাকাও। তাহলে আমরা দেখবো যে ভ্যালু বাড়তেছে না কমতেছে, এটা দেখে আমি আনসারটা দিব। তাহলে এটাই ছিল আমাদের, এই কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার ছিল, আমরা করলাম। নেক্সট আমরা এরপরে যেটা দেখতে পাচ্ছি, বি নাম্বারটা আমাদের কমন কোশ্চেন, দুইটা রেঞ্জ দেওয়া থাকলে দুইটাই আমরা বসাবো এবং দেন আনসারটা দিব। তো দুইটা রেঞ্জ বসানোর পরে যদি -3 এর জন্য রেজাল্ট আসে 5 আর 2 এর জন্য আসলো 7, তাহলে জাস্ট এই দুইটা লিমিট দিয়ে আনসারটা দিয়ে দিব যে 5 <= y <= 7। যে দুইটা ভ্যালু আসবে, একটা ছোট একটা বড় তো সবসময়ই থাকবে, আমরা এই ছোট বড় হিসাবে আনসারটা দিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমাদের সমস্যা থাকার কথা না। আমরা যদি এটাও সেম কোশ্চেন, বি এবং সি সেম, সেখানেও আমরা যাচ্ছি না। আমরা যদি ডি এর দিকে তাকাই, ডি এর শেপটা দেখতে কেমন? ডিটা দেখতে হচ্ছে এরকম একটা শেপ, ইউ শেপ, যেটা টার্নিং পয়েন্ট কত? 0,0। আমাকে এখন বলা হচ্ছে যে 1 থেকে 4 পর্যন্ত আমার হচ্ছে লিমিট। তাহলে আমি 1 ভ্যালুটা অবশ্যই এই 0 পয়েন্টের ডান পাশে,
আর 4 পয়েন্টটাও কি অবশ্যই এই 0 0 পয়েন্টের ডান পাশে। তাহলে আমরা জাস্ট দুইটা x এর ভ্যালু বসাবো এবং সেখানে যে রেজাল্ট আসে, যেমন 1 বসালে আমার এখানে রেজাল্ট আসতেছে 2 আর 4 বসালে আমার এখানে রেজাল্ট আসতেছে 32। তাহলে 1 এর জন্য হচ্ছে 2 আর 4 এর জন্য হচ্ছে 32। তাহলে রাফি আমাদের এখানে টার্নিং পয়েন্টটা তাহলে আমাদের এখানে রেঞ্জটা তাহলে কত হবে এই কোশ্চেনের জন্য? কোশ্চেন নাম্বার ডি এর জন্য তাহলে রেঞ্জটা আমরা কত বলবো? নিচে কিন্তু 0 0 পয়েন্ট আছে। ধরতে পারতেছো না? ওকে, রনক আনসারটা কত হবে? So fx is greater than 2, greater than equals to 2, or fx is less than equals to 32. লেস দেন ইকুয়ালস টু 32। এখানে জিরোর কোনো ভূমিকা নাই কেন? এই যে টার্নিং পয়েন্ট 0 তো ছিল এখানে, দিচ্ছি না কেন? রেঞ্জটা হচ্ছে 1 থেকে শুরু হচ্ছে। রেঞ্জটা শুরুই হচ্ছে 1 থেকে। রাফি আমরা তাহলে ক্লিয়ার হই, শুরুই হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত। তাহলে আলটিমেটলি কিন্তু এই টার্নিং পয়েন্টটা আমাদের দরকার নাই। সো যতটুকু লিমিট তার ভিতরে চিন্তা করব যে এর মধ্যে সবচেয়ে মিনিমাম কত, ম্যাক্সিমাম কত। তাহলে আমাদের টার্নিং পয়েন্টটা এখানে লাগতেছে না। বাট ইন কেস যদি লিমিটটা আমরা 1 থেকে শুরু না করে আমরা যদি লিমিটটা শুরু করতাম -1 থেকে, আমরা যদি শুরু করতাম -1 থেকে, তাহলে সেক্ষেত্রে আমরা -1 এর জন্য এখান থেকে আনসার কত পাই? 2 × -1 স্কয়ার, তাহলে 2 আসে। তাহলে -1 এর জন্য y এর ভ্যালু আমরা পাইতাম হচ্ছে 2। তাহলে তখন আমরা আনসার কত দিতাম? রেঞ্জটা আমরা কত লিখতাম সেক্ষেত্রে? রাফি বলতে পারবা? সেক্ষেত্রে আমার রেঞ্জ কিন্তু -1 থেকে 4। এখন আমরা দেখবো এর ভিতরে সবচেয়ে বড় ভ্যালু কত, সবচেয়ে ছোট ভ্যালু কত। তখন তো -1 ছোট ছোট। আমরা কিন্তু y এর রেঞ্জ বের করতেছি, y এর রেঞ্জ। তাহলে আমাদের আনসারটা তখন কি কি হইতো? লিমিট দুইটা কি কি হইতো? আমরা এখন পর্যন্ত তিনটা ভ্যালু পাইছি। একটা হচ্ছে -1 এর জন্য y এর ভ্যালু হচ্ছে 2, একটা হচ্ছে টার্নিং পয়েন্ট 0,0, আর একটা হচ্ছে 4 এর জন্য 32। তাহলে আমাদের লিমিটটা কত হইতো, রেঞ্জটা কত হইতো? মিনিমাম তাহলে 2 হবে আর ম্যাক্সিমাম তো 32। মিনিমাম তাহলে 2 হবে, ম্যাক্সিমাম তাহলে 32 হবে। লাবিবা ঠিক আছে আনসারটা? আনসার ঠিক আছে লাবিবা? I guess I'm sure না। আচ্ছা, শিওর না। আদিত্য ঠিক আছে আনসারটা? স্যার আমি আদিত্য? আমিও শিওর না। আচ্ছা, আমরা রেঞ্জটা বের করি কিভাবে আদিত্য? যে সবচেয়ে ছোট কত, সবচেয়ে বড় কত, এটাই তো চিন্তা করি। তা আমার এখানে যে লিমিট, সেখানে y এর সবচেয়ে ছোট ভ্যালু কত দেখতে পাচ্ছি এখানে? আমরা একটু আগেই বলছি আমরা এখানে তিনটা পয়েন্ট নিয়ে কাজ করতেছি। একটা হচ্ছে x এর ভ্যালু যখন -1 ছিল তখন y আসছে 2, x এর ভ্যালু যখন 0 ছিল y হচ্ছে 0, x এর ভ্যালু যখন 4 তখন y হচ্ছে 32। তাহলে সবচেয়ে ছোট ভ্যালুটা কত y এর? স্যার 2। আল্লাহ, এই মিয়া তুমি জানা y এর সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে 0 আর সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে এখানে 32। তাহলে এটাই তো আমাদের রেঞ্জ। ইয়েস স্যার। তখন আমরা 0 কে নিছিলাম না কেন? কারণ তখন আমাদের 0 0 পয়েন্টটা যেখানে ছিল আমাদের রেঞ্জটা তারা দিয়ে দিছিল, x এর রেঞ্জ দিছিল x এর ভ্যালু 1 থেকে x এর ভ্যালু 4 পর্যন্ত। তো 0 তো তখন রেঞ্জের মধ্যে, x এর রেঞ্জের মধ্যে ছিলই না, এইজন্য তখন বাদ গেছে। বাট যখন আমি রেঞ্জটা করে দিলাম কত, -1 থেকে 4, তখন কিন্তু 0 পয়েন্টটা কিন্তু রেঞ্জের মধ্যে আছে। এইজন্য তখন আমাকে এই টার্নিং পয়েন্টটা সহ চিন্তা করতে হইছে। তাহলে এটা হচ্ছে পেজ। তাহলে রেঞ্জের কোশ্চেনে কিন্তু এই পেজগুলো আমাদের বুঝতে হবে। নেক্সট আমরা যদি ই এর দিকে তাকাই, তাহলে এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। এটা দেখতে কিরকম হয় আমরা জানি, এক্সপোনেনশিয়াল ফাংশন দেখতে হচ্ছে এরকম হয়। তাহলে এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে এখানে লিমিট দেওয়া -5 থেকে +4 পর্যন্ত। তাহলে এখানে তো কোনো টার্নিং পয়েন্ট নাই। আমরা তাহলে ডিরেক্ট কি করতে পারি, আমরা একবার x এর জায়গায় -5 বসাবো, একবার x এর জায়গায় 4 বসাবো। যে দুইটা আনসার আসবে এই দুইটাই লিমিটের মধ্যে লিখে দিব। তাহলে এখানেও আমাদের সমস্যা থাকার কথা না। তো নরমালি আর f নাম্বার বলতেছে 12/x, এটা রেঞ্জ কত? তাহলে 12/x ফাংশনটা দেখতে কেমন আমরা এর আগেও বলছি। 12/x দেখতে কেমন হয়, যখন কোনো একটা কনস্ট্যান্ট তার নিচে /x থাকে এবং কনস্ট্যান্টটা যদি পজিটিভ হয় তাহলে এই গ্রাফটা দেখতে হচ্ছে এরকম।
আর এই গ্রাফটা দেখতে হচ্ছে নরমালি এটা আমাদের পরীক্ষায় কখনো আসে না, এই ধরনের ফাংশন নিয়ে আমাদের পরীক্ষায় কাজ করতে হয় না। তাহলে রেঞ্জ কত দেওয়া, রেঞ্জ দেওয়া হচ্ছে 1 থেকে 8, শুধু পজিটিভ নিয়ে কাজ করতেছে। x এর ভ্যালু 1 ধরলাম এখানে, 8 ধরলাম এখানে। তাহলে একবার x এর ভ্যালু 1 বসাবো এই জায়গায়, একবার 8 বসাবো এই জায়গায়, যে দুইটা आंसर আসবে এই দুইটাই হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে এখানেও আমাদের কোনো ঝামেলা নাই। তো নরমালি ঝামেলাটা থাকে হচ্ছে মেইনলি এই কোয়াড্রেটিক ফাংশনের ক্ষেত্রেই আমরা ঝামেলাগুলো ফেস করি, এই টার্নিং পয়েন্ট নিব কি নিব না এই টাইপের। তাহলে আমরা এখন 6 এর ডিটা একটু নিজে ট্রাই করি। 6 এর ডি এর রেঞ্জটা কত হবে একটু নিজে ট্রাই করি। 6 এর এই কোয়াড্রেটিক ফাংশনের ক্ষেত্রেই আমরা ঝামেলাগুলো ফেস করি, এই টার্নিং পয়েন্ট নিব কি নিব না এই টাইপের। তাহলে আমরা এখন 6 এর ডিটা একটু নিজে ট্রাই করি। 6 এর ডি এর রেঞ্জটা কত হবে একটু নিজে ট্রাই করি, আনসারটা একটু চ্যাট বক্সে দিই। তাহলে ফাংশনটাকে মনে মনে চিন্তা করি, টার্নিং পয়েন্ট চিন্তা করি, যে রেঞ্জটা দেওয়া আছে সেই রেঞ্জটা কি টার্নিং পয়েন্ট সহ হচ্ছে নাকি টার্নিং পয়েন্ট ছাড়া হচ্ছে সেটাও চিন্তা করি। জাস্ট লিমিট দুইটা কমা দিয়ে লিখলেই হবে, আমাদের কোনো ইনইকুয়ালিটি সাইন ইউজ করার দরকার নাই। আমি ভ্যালু দুটো দেখলেই বুঝতে পারবো যে আসলে ঠিক আছে কিনা। আনসার এখনো আসতেছে না, আমরা কি বিপদে পড়ে গেলাম? তাহলে প্রথম কথা হচ্ছে এই কার্ভটা এক্স স্কয়ারের সামনে নেগেটিভ সাইন, তার মানে কার্ভটা দেখতে হচ্ছে উল্টা, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে লাবিবা রেঞ্জ কিন্তু দুইটা দিয়ে হবে, তিনটা কেন লিখতেছো? সরি স্যার। আচ্ছা, নেক্সট আমাদের কাজ হবে টার্নিং পয়েন্টটা কত। আদিত্য এখানে টার্নিং পয়েন্ট কততে আছে? টার্নিং পয়েন্টটা কততে আছে? এক মিনিট। এই টার্নিং পয়েন্ট তো এখানে দেখলেই বোঝা যায় টার্নিং পয়েন্ট কত। 1 মিনিট লাগবে কেন? তার টার্নিং পয়েন্ট হচ্ছে আমাদের 7 আর 0,7 টার্নিং পয়েন্ট। আচ্ছা, তাহলে এখন তুমি একটা লাইন আঁকো করে, তাহলে এই টার্নিং পয়েন্টটা হচ্ছে x এর ভ্যালু 0, আমাকে লিমিট দেওয়া হচ্ছে -1 থেকে +2 পর্যন্ত। তার মানে টার্নিং পয়েন্ট কিন্তু মাঝখানে পড়ে, তাহলে টার্নিং পয়েন্ট সহ চিন্তা করতে হচ্ছে। তাহলে টার্নিং পয়েন্টে y এর ভ্যালু হচ্ছে 7, অলরেডি দেওয়াই আছে বা বের করছি। এখন আমরা x এর ভ্যালু যদি -1 বসাই এখানে, আমার রেজাল্ট কত আসে? 4। আর যদি x এর ভ্যালু এখানে 2 বসাই তাহলে আমার রেজাল্ট কত আসে? যদি 2 বসাই -5। -5। তাহলে 2 এর জন্য আসতেছে হচ্ছে -5, তাহলে একটু নিচে লিখবো আমরা এটা। আর -1 এর জন্য আসতেছে হচ্ছে কত? 4, তাহলে এটাকে একটু উপরে লিখলাম। তাহলে আমরা টোটাল y এর তিনটা ভ্যালু পাইছি, একটা -5, একটা 4, একটা 7। তাহলে আমরা সব সময় y এর আনসারটা কিভাবে দেই? ম্যাক্সিমাম আর মিনিমাম। তাহলে ম্যাক্সিমাম হচ্ছে 7, মিনিমাম হচ্ছে -5। তাহলে আনসারটা দাঁড়াচ্ছে -5 লেস দেন y লেস দেন 7, বা fx লিখতে পারো y এর জায়গায়, সমস্যা নেই। বুঝলাম কিনা? না বুঝে থাকলে কথা বলতে হবে, কারণ এটা কিন্তু একদম কোশ্চেন পেপারে এই কোশ্চেনগুলাই থাকে, আমাকে বুঝে নিতে হবে। ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম, তাহলে এটা যদি আসলেই বুঝে থাকি তাহলে এখন সিটা তাহলে দেখি বোঝার কি অবস্থা। আরেকবার আমরা ট্রাই করতেছি, আমরা সি দিয়ে আরেকবার একটু ট্রাই করি যে রেজাল্টটা কি আসে।
এবং আমরা আবার একটু মনে করাই দিতে চাচ্ছি যে এক্স এর সাথে গ্রেটার দেন থাকা মানে হচ্ছে ডানে তাকাও, এক্স এর সাথে লেস দেন থাকা মানে হচ্ছে বামে তাকাও। তো ওইভাবে চিন্তা করে ম্যাথটা সলভ করব। তাহলে এই কোয়েশ্চেনের আনসার কি হবে? তাহলে এই জন্য রেঞ্জের আনসার দিতে গেলে একটু স্কেচ করতে হয়, একটু স্কেচ করলে আমাদের আনসার দিতে সুবিধা হয়, তাছাড়া ভুল হওয়ার চান্স থাকে আমাদের কিছুটা। তাহলে প্রথমে আগে আমরা একটু স্কেচ করে নিব, রাফলি স্কেচ, আমরা তো আর গ্রাফ পেপার নিয়ে কাজ করতেছি না। তাহলে এক্স এর রেঞ্জ হচ্ছে 2 থেকে স্টার্ট, যে x is less than 2, x is less than 2, less than equals to 2, এটাও মজার কোয়েশ্চেন। কোনটা জানি করতেছি এখন? কি মনে হয় কোনটা কালার করা? আচ্ছা, সি। 6 এর সি। আনসার পাঠাইলে কার? এটা না? ইয়েস স্যার, এটাই। স্যার আমি আনসার পাঠিয়ে দিয়েছি। তুমি আনসার পাঠিয়ে দিয়েছো, ভেরি গুড। স্যার ইকুয়াল টু সাইনটা দেওয়া যায় না, এর জন্য শুধু এটা দিয়েছি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমরা ধরে নিব যে ইকুয়ালস টু দেওয়াই আছে আনসারের সাথে। আদিত্য পারতেছি আমরা? ইয়েস স্যার, করতেছি। হয়ে যাওয়া উচিত, অনেকের আনসার চলে আসছে। সারুয়াও প্রায় আনসার দিয়ে দিচ্ছে। সারুয়া, সারুয়া রাফি, আমরা কি বুঝতেছি তো নাকি? Yes, sir. ওকে, আমাদের এখানে যে ফাংশনটা ছিল সেটা দেখতে হচ্ছে এক্স স্কয়ারের সামনে নেগেটিভ। তাহলে আমরা ফার্স্টে একটা সেট ফেস আঁকলাম। টার্নিং পয়েন্টটা কোন জায়গায় আছে? 0,3 তে দিলাম 0,3। তাহলে আমরা এখানে একটা লাইন টানলাম, তাহলে এক্স এর ভ্যালু এখানে হচ্ছে 0। তারা যে লিমিটটা চাচ্ছে এখন এক্স এর ভ্যালু 2 থেকে বামে তাকাতে বলতেছে, লেস দেন ইকুয়ালস টু 2। আচ্ছা, তাহলে এক্স এর ভ্যালু যদি আমি এখানে 2 বসাই, তাহলে আমার রেজাল্ট আসে হচ্ছে 3 - 2 × 2 স্কয়ার, তাহলে -5 আসে। তাহলে 2 তে y এর ভ্যালু হচ্ছে -5, আর তো কিছু এখানে বলা নাই। এখন আমি বামে তাকাচ্ছি, এখন আমি যত বামে তাকাই, যত আস্তে আস্তে আমরা বামের দিকে আসবো, তত তো এই কার্ভটা আস্তে আস্তে নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামতেছে, এবং কত পর্যন্ত নামবে তার কোনো শেষ নাই। তাহলে নিচের দিকের কোনো নামার শেষ নাই। তাহলে আমরা যদি নিচের দিকে নামার শেষ নাই মানে আমরা তো বুঝি ইনফাইনাইট। তাহলে আমরা যদি এখানে লিমিট খুঁজতে চাই, যেখানে কোনো শেষ নাই সেটা তো কোনো লিমিট হয় না। তাহলে এখানে লিমিট, আমরা প্রথম কথা হচ্ছে লিমিট কয়টা দিয়ে আনসার দিব? আমরা এখানে লিমিট একটা দিয়ে আনসার দিব, কারণ শুধুমাত্র এই টপ ভ্যালু যেটা সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু যেটা y এর, সেটা হচ্ছে 3, কিন্তু লোয়েস্ট কত সেটার কোনো শেষ নাই। 5 কিন্তু লোয়েস্ট নাই, -5 কিন্তু লোয়েস্ট না, এই পাশে কিন্তু অলরেডি নামতেছে, এবং কত পর্যন্ত নামবে তার কোনো ঠিক নাই। তাহলে y এর আনসারটা হবে যে y এর ভ্যালু লেস দেন ইকুয়ালস টু 3। y এর ভ্যালু 3 থেকে ছোট, কত ছোট সেটা আমরা জানি না, এই লিমিটটার কোনো শেষ নাই। তাহলে এটাই হচ্ছে আমাদের এখানকার আনসার। আমরা বুঝলাম কিনা? যারা একটু আগ পর্যন্ত কোন কোয়েশ্চেন থাকলে করো, যে কেন এরকম হইলো বা কি হইলো।
তাহলে এটা ছিল 6 এর সি। তাহলে আমরা আবারও বলতেছি যে মেইনলি কোয়াড্রেটিকের ক্ষেত্রেই এই চ্যালেঞ্জগুলো আমাদের আসে। আসলে চ্যালেঞ্জ না, আমরা যদি একবার বুঝে যাই আমাদের আসলে বাকিগুলো তার সমস্যা থাকার কথা না। তাহলে এতক্ষণ যে ফাংশনগুলো নিয়ে আমরা কাজ করতেছিলাম এগুলো শুধু এক্স স্কোয়ার ফর্মে লেখা, শুধু এক্স স্কোয়ার, সাথে কোনো কিছু প্লাস মাইনাস ছিল না। আর এখন যে ফাংশনগুলো আমরা দেখতে পাচ্ছি, তাহলে এক্স এর সাথে প্লাস মাইনাস দেওয়া কিছু আছে, তার মানে এক্স এর ভ্যালুগুলো এখন আর জিরো ধরতে পারতেছি না। যেমন এটার জন্য এক্স এর ভ্যালু আসবে হচ্ছে কত, এক্স ইকুয়ালস টু 2। এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাচ্ছি কত, এক্স ইকুয়ালস টু 5। এখান থেকে আমরা এক্স এর ভ্যালু কত পাচ্ছি, এক্স ইকুয়ালস টু হাফ। আমরা কিভাবে এক্স এর ভ্যালু বের করি, ওই ব্র্যাকেটটা ইকুয়ালস টু 0 ধরে আমরা এখান থেকে এক্স এর ভ্যালু কত পাচ্ছি, এক্স ইকুয়ালস টু 4। আমরা এইভাবে পাচ্ছি। তাহলে আমরা 7 থেকে যদি প্রথমে এক দুইটা ট্রাই করি, যেমন 7 এর এ দিয়ে যদি আমরা শুরু করি, 7 এর এতে বলা হচ্ছে যে একটা কোয়াড্রেটিক, এটা সামনে পজিটিভ, তার মানে আমরা একটা হ্যাপি ফেস আঁকলাম। টার্নিং পয়েন্টে এক্স এর ভ্যালু হচ্ছে 2, ওয়াই এর ভ্যালু হচ্ছে 5। তাহলে টার্নিং পয়েন্ট আমরা বসাতে পারবো এখানে 2,5। তাহলে আমরা এখানে একটা রেঞ্জ নিলাম, বলা হচ্ছে এক্স এর ভ্যালু 2 থেকে বড়, 2 থেকে আমি ডানে তাকাবো। তাহলে এক্স এর ভ্যালু 2 তো এখানে, এখান থেকে যদি আমি ডানে তাকাই, তার মানে আমরা শুধু কোন পার্টটা নিয়ে কাজ করতেছি, শুধু এই রাইট পার্টটা নিয়ে কাজ করতেছি, এখানে লেফট পার্টের কোনো কাজ নাই। তাহলে এটা বাদ, লেফট পার্টটাকে আমরা ফেলে দিলাম। এখন যখন আমাকে এখানে রেঞ্জ বলতে বলছে, তা আমি যত ডানে যাব তত ভ্যালু কি হচ্ছে, উপরের দিকে উঠতেছে। যত ডানে যাব তত কিন্তু ভ্যালু আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, তার কোনো শেষ নাই। তাহলে শুরু হচ্ছে কোত্থেকে, y এর ভ্যালু 5 থেকে। তাহলে আমরা আনসারটা দিব y গ্রেটার দেন ইকুয়ালস টু 5। এটাই হচ্ছে আমার রেঞ্জ, এটাই হচ্ছে আমাদের এই ফাংশনের রেঞ্জ। আদিত্য, আমরা কতটুকু বুঝলাম এটা? স্যার মোটামুটি বুঝছি। মোটামুটি বুঝছি। তাহলে রেঞ্জ মানে আমরা তাহলে এটাই বুঝতেছি, রেঞ্জ বলতে আমরা এতটুকুই বুঝতেছি যে ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু নিয়ে আমরা একটা রেঞ্জ দিচ্ছি। কখন আমাদের রেঞ্জগুলো একটা নাম্বার দিয়ে এক্সপ্রেস করতে হয়, যখন আরেক পাশটা কি হয়ে যায়, ইনফাইনাইট হয়ে যায়। আমরা যখন বলতেছি যে হচ্ছে আমাদের ফাংশনটা দেখতে হচ্ছে এরকম, এই পাশে একটা লিমিট আছে, এই পাশেও একটা লিমিট আছে, আর নিচে তো টার্নিং পয়েন্ট আছেই, তাহলে তখন আমরা রেঞ্জ বলার সময় এই পয়েন্টটাকে নিচ্ছি মিনিমাম আর এই পয়েন্টটাকে নিচ্ছি ম্যাক্সিমাম। এখন এই গ্রাফটাই যদি আমি এখন এরকম করে দেই এবং ভাবে বলি যে এই পয়েন্টটার কোনো শেষ নাই, এটা চলতেছেই, এটা কোনো শেষ নাই, তার মানে এখানে আমরা তাহলে কি বলতে পারি, ফাংশনটার রেঞ্জ, এটা যেহেতু কোনো শেষ নাই, তার আমাদের রেঞ্জটা একটা নাম্বার দিয়ে এক্সপ্রেস করতে হবে। সেটা কোনটা, সেটা হচ্ছে মিনিমামটা দিয়ে, কারণ এখানে ম্যাক্সিমামের কোনো শেষ নাই। তাহলে এখানে যদি মিনিমাম ভ্যালুটা y এর ভ্যালু 2 হয়ে থাকে, তাহলে আমরা আনসার দিব y গ্রেটার দেন ইকুয়ালস টু 2। তাহলে লিমিট কখন আমি একটা দিয়ে দিচ্ছি এবং কখন আমি দুইটা দিয়ে দিচ্ছি, দুই পাশেই লিমিট থাকতেছে। তাহলে আমরা এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে আমাদের। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি, আমরা এর পরের দিন এখান থেকে আবার স্টার্ট করবো।